আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত ইংরেজি অংশের যে 36 বছরের প্রশ্ন ব্যাংক সমাধানের আমাদের সিরিজটি চলতেছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফ্রেজ এর প্রশ্নগুলোকে বিশ্লেষণ করব। দেখব যে কোন ধরনের প্রশ্ন ফ্রেজে এসেছিল এতদিন পর্যন্ত এবং সেগুলো সমাধান করার বই কি। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস। বলছে ডায়েরি লেখা হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস। বলছে আন্ডারলাইন যে ফ্রেজটি আছে এটা কোন ধরনের ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ নাকি ভার্বাল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বাল ফ্রেজ? আনসারটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন? কারণ নাউন সবসময় বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে রাইটিং আ ডায়েরি। এখানে রাইটিং হচ্ছে জেরান্ট এবং আর ডায়েরি এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে জেরান্ট ফ্রেজ অথবা এটাকে হচ্ছে নাউন ফ্রেজ। জেরান্ডে হচ্ছে নাউনের মতো কাজ করে, যার কারণে এটাকে নাউন ফ্রেজ ধরা হবে। কারণ এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। ভার্ব ফ্রেজ না কেন? কারণ ভার্ব ফ্রেজ একাধিক ভার্বের সমন্বয়ে গঠিত হয়। রাইটিং যদিও ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু আর ডায়েরি এই হেল্পটা নিতে হয়েছে নাউন ফ্রেজের, যার কারণে এটি ভার্ব ফ্রেজ নয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ না কেন? কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফাই করবে নাউন বা প্রোনাউনকে। এখানে রাইটিং আর ডায়েরি কাউকে মডিফাই করেনি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ নয় কেন? কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে কি করে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে, কিন্তু এখানে এই রাইটিং অ্যান্ড ডায়েরি শুধুমাত্র সাবজেক্ট হিসেবে বসেছে, অন্য কাউকেই মডিফাই করেনি। সো এই কারণে এটি হচ্ছে নাউন ফ্রেজ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ 37তম বেসিস এসেছিল যে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করেছিল। তাহলে যে উইথ অল সিনসিয়ারিটি এটি হচ্ছে কোন ফ্রেজ? সাধারণত শর্টকাটটা বলে রাখি যে সাধারণত ভার্বের পরে যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয় সেটা আর যাই হোক কোনোভাবেই নাউন ফ্রেজ নয়। ওকে, আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজও হবে না কেন? কারণ ইনফিনিটিভ ফ্রেজ তো 2 প্লাস ভার্ব বেস ফর্মের সাথে একটা এক্সটেনশন থাকতে হবে। এখানে সেটাও নেই, সো এই দুইটা আগে থেকেই বাদ। এরপরে আসি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সম্পূর্ণ আন্তরিকতার সাথে। সম্পূর্ণ আন্তরিকতার সাথে এর ইম্প্যাক্টটা গিয়ে কোথায় পড়েছে? ওয়ার্কড, কাজ করলো, এটার উপরে পড়েছে। যেহেতু এই সম্পূর্ণ আন্তরিকতার সাথে এর ইম্প্যাক্টটা গিয়ে যেহেতু কোনো নাউন বা প্রোনাউনের উপরে পড়েনি, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, এটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এর কারণ হচ্ছে এটি মডিফাই করেছে ওয়ার্কড ভার্বকে। কোনো একটা ফ্রেজ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং সাধারণত প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে যদি নাউন দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজও। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তো এখানে আমাদের অপশনে নেই, তাই এটি অ্যাডভার্ব হিসেবেই কাজ করেছে এবং এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং প্রিপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়, এভাবে গঠিত হলেও প্রিপোজিশনাল ফ্রেজও বাক্যে কী করে? সাধারণত অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। ওকে, আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হি র্যান উইথ গ্রেট স্পিড। সে প্রচুর স্পিডে বা সে অনেক স্পিডে দৌড়ালো। তো এখানে হচ্ছে র্যানের পরে উইথ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, সো আগে নাউন ফ্রেজ আমরা বাদ দিয়ে দেবো, অ্যাডজেক্টিভ ফ্রেজও বাদ দিয়ে দেবো, কারণ এর ইম্প্যাক্টটা গিয়ে পড়েছে কোথায়? যে উইথ গ্রেট স্পিডে সে কী করছে? দৌড়েছিল। এর ইম্প্যাক্টটা গিয়ে পড়েছে ভার্বের উপরে, তাই এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, কারণ নাউন বা প্রোনাউনের উপরে গিয়ে ইম্প্যাক্টটা পড়েনি। পার্টিসিপল ফ্রেজ নয় কেন? কারণ পার্টিসিপল হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের বিথি ফর্ম অথবা হ্যাভিং প্লাস বিথি, কিন্তু তিনটার একটিও এখানে নেই, তাই এটা পার্টিসিপল হবে না। নাউন ফ্রেজ তো নাই, কারণ এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে ভার্বের পরে। এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ নয় কেন? কারণ এটি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করেনি, এটি মডিফাই করেছে ভার্বকে, যার কারণে এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, সো আমাদের লাস্ট প্রশ্নটি হচ্ছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আমি আগে বলেছিলাম যে মেন ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হলে নাউন ফ্রেজ হবে না, এটা কাটা আগে থেকে। ইনফিনিটিভ ফ্রেজও হবে না কেন? 2 প্লাস ভার্বের বেস ফর্ম নেই। ওকে, ভার্ব ফ্রেজ হবে না কেন? কারণ একাধিক ভার্বের সমন্বয়ে ভার্ব ফ্রেজ গঠিত হয়, এটি একাধিক ভার্বের সমন্বয়ে গঠিত হয়নি। তাহলে বাকি আছে কি? প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, সো তাহলে এটার আনসার হবে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাই এটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও সেমভাবেই গঠিত হয়। তো এটা প্রেপোজিশনাল ফ্রেজ হলেও বাকি কিন্তু অ্যাডভার্ব হিসেবেই কাজ করেছে, কারণ ওয়ার ওয়েটিংকে মডিফাই করেছে ফর দ্য বাস। কিসের জন্য হচ্ছে অপেক্ষা করেছিল? ফর দ্য বাস।
সরি বাসের জন্য হচ্ছে সে অপেক্ষা করেছিল। তো এটি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, বাট যেহেতু এখানে অ্যাডভার্ব অপশনে নেই তাই আমরা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ সেটাকেই হচ্ছে আনসার হিসেবে নেব। ঠিক আছে, কাজ প্রিপোজিশনাল ফ্রেজ এটা ফাংশনালি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর টেকনিক্যালি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর ফাংশনালি যে কাজটা করেছে সেই অনুসারে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমাদের অপশনে নেই তো আমরা আনসার নেব প্রিপোজিশনাল ফ্রেজ। ওয়েল, সো 28তম বেসিসে এসেছিল এটা, 40তম বেসিসে এসেছে এটা, এরপর 37তম বেসিসে এসেছিল, 46তম বেসিসেও এসেছিল। সো আমরা উপরে দেখেছিলাম যে ক্লজ থেকে কিন্তু 46তম বেসিসে প্রশ্ন এসেছিল, ফ্রেজ থেকেও 46তম বেসিসে প্রশ্ন এসেছিল, এবং 37তম বেসিসে এসেছিল, 28তম বেসিসে এসেছিল, এরপরে মাঝখানে যে 40তম বেসিসে এসেছিল। সো সাম্প্রতিক সময় বলা যায় যে হয়তো ফ্রেজ থেকে না হলে ক্লজ থেকে একটা না একটা প্রশ্ন মাস্ট বিসিএসে থাকে, এবং এই নিয়মগুলো কিন্তু একদম বেসিক নিয়ম। এই বেসিক নিয়মগুলো জানলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। এগুলো একদম ডিপলি জানা লাগে না, শুধু প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করলেই হবে। ফ্রেজ এবং ক্লজের কিন্তু অনেক নিয়ম, প্রচুর নিয়ম, এত কনফিউশন দিয়ে কোনো দরকার নেই। একদম বেসিক যে নিয়মটি আছে সেই নিয়মটি পড়বেন, আপনি মাস্ট বিসিএসে ইংলিশে সবগুলো প্রশ্নের আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সো নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।